অপ্রয়োজনীয় ফোন কলের চাপে ব্যাহত 999 সেবা। 8 বছরে 6 কোটি কলের 57 ভাগই অনর্থক। বিরক্তিকর কলারদের ব্লক করে সমাধানের চেষ্টা, প্রয়োজনে জেল জরিমানার পরামর্শ। জলাশয় ভরাট করে মাদারীপুরে বহুতল ভবন নির্মাণের হিড়িক। আইনের তোয়াক্কা করছেন না মালিকরা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। খোঁড়া যুক্তিতে আটকা ফায়ার সার্ভিস। এবং ভারত পাকিস্তান বাকযুদ্ধে উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। মোদী সরকারের দুঃশাসক মোকাবেলার ঘোষণা ইসলামাবাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। দুঃশাসন দীর্ঘ করতেই শাপলা চত্বরে অভিযানে নামে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মনে করেন হেফাজতে ইসলামের নেতারা। ঘটনার এক যুগ পর বিচার দাবিতে মহাসমাবেশ করছে সংগঠনটি। 5 দফা দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি নিয়েছেন নেতারা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। শাপলা ট্র্যাজেডির পর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা অহংকারী ভাব আসছিল যে আলেমদের তো শেষ করে দিয়ে খতম করে দিয়েছি, এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেউ তো আর আসবে না। জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্য তারা অপকৌশল হিসাবে আমাদেরকে মৌলবাদ তোকমা দিয়েছে। কথা মৌলবাদ বলতো, জঙ্গিবাদ, নাশকতাকারী বলতো, জঙ্গি বলতো। শাপলা চত্বরের এই মর্মান্তিক রক্তপাতের এই ঘটনাটাকে আড়াল করার জন্য তৎকালীন ক্ষমতাসীন সরকার সব ধরনের আয়োজন এবং সব ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। সরকার প্রধান নিজে প্রথমে তো এটাকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্জরা মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরে ঘটা নিষ্ঠুরতার বিচার সহ 5 দফা দাবিতে এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবারের এ কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। 5টি দাবিকে সামনে রেখে আসলে মূলত 3রা মের এই মহাসমাবেশ হেফাজতে ইসলাম বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে এই বিষয়গুলি সমাধান হওয়া দরকার। আমরা আশা করি 4-5 লক্ষ লোকের, কমপক্ষে 4-5 লক্ষের মহাসমাবেশ হবে। মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানান হেফাজত নেতারা। কেউ তো আর আসবে না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ঢাকা বায়তুল মোকাররমে জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির ঢাকা মহানগর কর্তৃক এই সমাবেশটি সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ জনসমাগম হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্টেজ বানানোর আসলে প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে 3টা ট্রাক আসলে রাখা হয়েছে এবং এই 3টা ট্রাকের উপরেই কিন্তু স্টেজটা তৈরি হবে। যেহেতু এখানে জায়গাটা কিছুটা ছোট, তো এই সীমিত জায়গার মধ্যে এই সেটআপটাই আসলে নেওয়া হয়েছে। আমরা জানি যে খুব সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে একবারে সকাল থেকেই এই স্টেজ বানানোর প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছিল এবং বায়তুল মোকাররম গুলিস্তান মোড় থেকে পল্টন পর্যন্ত পুরো এলাকাটাতেই কিন্তু মাইকিংয়ের কাজটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আসলে মাইক বসানোর কাজ হয়ে গেছে এবং এই স্টেজটা কিন্তু গুলিস্তানের 0 পয়েন্ট মুখোমুখি হতে যাবে এবং খুব দ্রুতই স্টেজ বানানোর প্রস্তুতি শেষ হয়ে যাবে এবং আমরা আশা করব যে নেতাকর্মীরা ধীরে ধীরে আসা শুরু করবে এবং একটা বড় জনসমাবেশ হবে। এই ছিল আমার কাছে গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। জনগণের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা জাতীয় জরুরি সেবা 999-এর নিরবিচ্ছিন্ন সেবার অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার 8 বছরে 999-এ আসা 6 কোটি 16 লাখের বেশি ফোন কলের মধ্যে 3 কোটি 47 লাখ কলই অপ্রয়োজনীয়।
যা মোট কলের প্রায় 57%। দায়িত্বপ্রাপ্তরা বলছেন এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বঞ্চিত হচ্ছেন অনেক জরুরি সেবা প্রত্যাশী। অপরাধ বিশ্লেষকরা বলছেন বিরক্তির মাত্রা বুঝে প্রচলিত আইনে অপ্রয়োজনীয় কলারদের জেল জরিমানা করা উচিত। জরুরি সেবা নিয়ে মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম। জাতীয় জরুরি সেবা 999 তার আস্থার জায়গা। গত 2 বছরে 5 থেকে 6 বার সেবা নিয়েছেন তিনি। এলাকায় দুপক্ষের সংঘর্ষ থামাতে, আগুন নেভাতে, চুরির ঘটনা জানাতে, এমনকি অ্যাম্বুলেন্স সেবাও নিয়েছেন তিনি। প্রতিবারই পাশে পেয়েছেন সেবা প্রদানকারীদের। আমাদের লাইনে একবার একটা গন্ডগোল হয়েছিল, পুলিশ আসছে, পুলিশের দেখালাম, তো পুলিশের সহযোগিতা করে সব ঠিকঠাক করে দিল, চলে গেল। ভবিষ্যতে যে আরেকটু করা যায়, আমাদের সঙ্গে সহযোগিতা করা যায়, 999 আমার মনে হয় যে আরো ভালোই হবে। জাফরুল ইসলামের মতো প্রতিদিন 999-এ 24,000 ফোন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 8 বছরে এ সেবা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে নগরবাসী। তবে পুলিশি সেবা দ্রুত না পাওয়ার অভিযোগ করে মান আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেউ। খুব বেশি আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না, মানে যে কোনো সময় কল দিয়ে আমরা সাথে সাথে একটা ফিডব্যাক পাচ্ছি। অনেকে হয়তো ভালো রেজাল্ট পেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম হয়েছে। কল করলে সাহায্য পাবে, আর যারা মিস ইউজ করতেছে ওদের এমন শাস্তি দিতে হবে যাতে মানুষ আর মিস ইউজ না করে। তবে সেবার মান বাড়াতে জাতীয় জরুরি সেবার অন্যতম বাধা অপ্রয়োজনীয় কল। প্রতিদিন আসা কলের প্রায় 57%ই অপ্রয়োজনীয়। 8 বছরে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। পুলিশি সেবার পাশাপাশি আগুন লাগার ক্ষেত্রেও আসছে ভুল কল। সিটিজেন তো মিথ্যা সংবাদ দিয়ে দেয়, আমরা তো আর ওটা করতে পারি না। তখন আমাদের গাড়ি অলরেডি স্পটে যায়, যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারে না। অনেক সময় আছে যোগাযোগ করতে পারলেও গালাগালি করে। অপ্রাসঙ্গিক কলের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এক ধরনের মেন্টালি প্রেশার ক্রিয়েট হয়। তার পরবর্তীতে একটা প্রয়োজনীয় কল আসলে দেখা যাচ্ছে ওইভাবে মাইন্ড সেট আপের ক্ষেত্রেও আমাদের অনেকটা প্রেশারাইজ হয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড देयर ম্যাম, প্লিজ কুড ইউ টেল মি? 999-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল, সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন বিদেশি সেবা প্রত্যাশীরা। ভুল করে কলটা দিয়ে ফেলতেছে বা ট্রু প্রেস করতেছে, যার কারণে আমাদের এখানে কলগুলো ইংলিশে ডেস্কে চলে আসতেছে। এই জন্য হচ্ছে আমাদের সেবা ব্যাহত হচ্ছে। বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি সেবার প্রধান কর্মকর্তা। পাশাপাশি 999-এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়ার বিষয়গুলো তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অপ্রয়োজনীয় কল যখন আসে তখন দেখা যায় যে যিনি জরুরিভাবে সেবা চাচ্ছেন তিনি কিউতে চলে যান, তাকে অ্যাড্রেস করতে আমাদের সময় লাগে, ফলে তিনি এই সেবাটা থেকে বঞ্চিত হতে পারে। ইনকোয়ারিতে পড়েছে এই ধরনের অহরহ ঘটনা আছে যে আমাদের 999-এর ফোন পেয়েছে কিন্তু 999-কে রেসপন্স করেনি। অপরাধ বিশ্লেষকরা বলছেন টেলিযোগাযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান আছে। বিরক্তির মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এইভাবে বিরক্ত করে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো প্রস্তাব উত্থাপন করে কিংবা এই কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তার জন্য কিন্তু শাস্তি এবং আর্থিক জরিমানা দুইটাই কিন্তু ব্যবস্থা আছে। প্রয়োজন হলে সেটাও করতে হবে। 999-এর মতো জায়গায় অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণে হিড়িক পড়েছে। ভবন তৈরিতে আইনের তোয়াক্কা করছেন না মালিকরা। বাণিজ্যিক ভবনে নেই নিরাপত্তা ব্যবস্থাও। জলাশয় ভরাট করে বানানো হয়েছে একাধিক আবাসিক ভবন। পৌর এলাকায় গড়ে ওঠা অর্ধেকের বেশি এমন ভবনে বাড়ছে ঝুঁকি। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা পৌর কর্তৃপক্ষের। আর চোখের সামনেই অনুমোদনবিহীন ভবন তৈরি হলেও খোঁড়া যুক্তিতে আটকে আছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, তার ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে 5তলা ভবন। অভিযোগ আছে অনুমতি ছাড়াই বাণিজ্যিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে সারি সারি দোকান ও ব্যাংক বিমার অফিস থাকলেও নেই নিরাপত্তার ব্যবস্থা। আর অনুমতি না নিয়েই যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন জলাশয় ভরাট করে নির্মাণ করেছেন অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভবন মালিকরা।
স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইন না মেনেই মুচিবাড়ির মোড় এলাকায় একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন 5 তলা ভবন। আবেদন করলেও অনুমতি মেলেনি বলে দাবি ভবন মালিকের। এভাবেই শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠছে পাকা ভবন। তবে জনবল সংকটের অজুহাত আর ভবন নির্মাণকারী মালিকরা প্রভাবশালী হওয়ায় অনেকেই আইন মানছেন না বলে দাবি পৌর কর্তৃপক্ষের। জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যেখানেই নিউজ পাই আমরা সাথে সাথে কিন্তু যাই, লিখিত নোটিশও জারি করি আমরা। যদিও খবর পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত আছে এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যেও। একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের উচিত যে পৌরসভার সাথে কথা বলে অনুমোদন নিয়ে যদি বিল্ডিংগুলো তৈরি হয় তাহলে দেখা গেলে পরিবেশটা সুন্দর থাকবে। তা না হলে দেখা যাবে যে পানির সমস্যা, ড্রেনের সমস্যা, শোয়ারের সমস্যা এগুলো আমরা থেকেই যাবে। মাদারীপুর পৌরসভায় 1,53,000 জনসংখ্যার বিপরীতে 16,000 হোল্ডিং রয়েছে। এর মধ্যে 7,500-এর বেশি পাকা ভবন রয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। এতে একদিকে শহরের সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। এসব কর্মকাণ্ড বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। প্রতি বছরই নতুন নতুন ড্রেন নির্মাণ করছে শরীয়তপুর পৌর কর্তৃপক্ষ, অথচ এসব ড্রেন পরিষ্কার বা বর্জ্য অপসারণে নেই কোনো কার্যকর উদ্যোগ। এতে বর্ষায় শহরে জলাবদ্ধতার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কায় পৌরবাসীরা। অবশ্য ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ড্রেন পরিষ্কার করার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিএম ইশরাফিলের তথ্য ও ছবির রিপোর্ট। ড্রেন থেকে ময়লার স্তূপ জমা হচ্ছে খালে, আর সে পথ ধরে হাঁটলেই দুর্গন্ধে নাকাল পথচারীরা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বাসিন্দাদের। তুলাশার, নিরালা, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ভোগান্তির আরেক কারণ ময়লার ড্রেন। 2023-24 অর্থ বছরে শরীয়তপুর পৌরসভায় নতুন সড়কের পাশাপাশি নতুন ড্রেন নির্মাণ হয় অন্তত 4 কিলোমিটার। পুরনো 10 কিলোমিটারের সঙ্গে নতুন 4 কিলোমিটার যুক্ত হয়। তবে এর মধ্যে 7 কিলোমিটার ড্রেন ভেঙে চুরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পৌরসভার আবর্জনা আটকে যাচ্ছে ড্রেনে। একে তো পচা গন্ধ, তার উপর মশামাছির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। পাচা কাছা নিয়ে এখান থেকে আসা যাওয়া করি, এই গন্ধটা আসে, সবার জন্যই ক্ষতিকর। মশামাছির উৎপাত বেড়েছে। যেভাবে পানি নিষ্কাশন করার কথা বা যেভাবে পানি যাওয়ার কথা সেভাবে যাইতে পারতেছে না। অনেক আবেদন করতেছি কিন্তু আমাদের এই একটা কালফাটও হচ্ছে না। পৌরবাসীর ভোগান্তি দূর করতে বর্ষা মৌসুমের আগেই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে সব ড্রেন পরিষ্কার করার কথা জানালো পৌর কর্তৃপক্ষ। সব ড্রেনগুলো আমরা পরিষ্কার করে যাতে বৃষ্টির পানি স্বচ্ছভাবে চলতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে শরীয়তপুর পৌরসভা থেকে। 24.75 বর্গ কিলোমিটার শরীয়তপুর পৌরসভায় প্রায় 1 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, শরীয়তপুর। ভিসা না হওয়ায় যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারছেন না, তাদের টিকিট রিইস্যুর ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহাখান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, হজযাত্রা চতুর্থ দিনে এসে আমরা লক্ষ্য করছি যে একেবারে রাত থেকে, অর্থাৎ আজকে 2 তারিখ 2 মে এবং 2 মের আমরা শিডিউল দেখতে পাচ্ছি যে রাত থেকে বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে ঢাকা ছেড়েছে সৌদি আরবের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে আরও কিছু ফ্লাইট রয়েছে। ধাপে ধাপে সে ফ্লাইটগুলো ছাড়বে এবং সেটি ছাড়ার জন্য যে প্রস্তুতি হজযাত্রীদের সেটি আমরা আসলে লক্ষ্য করছি আশকোনা হজ ক্যাম্পে। একটু বলে রাখি যে সামনে যে নির্ধারিত ফ্লাইটগুলোতে হজযাত্রীদের যে ভিসা হচ্ছে না, ভিসা না হওয়ার কারণে নির্ধারিত ফ্লাইট তারা
ধরতে পারছেন না, মিস হয়ে যাচ্ছে তাদের নির্ধারিত ফ্লাইটগুলো। সেই ফ্লাইটগুলো বুকিং করার ক্ষেত্রে পরবর্তীতে নতুন করে কিন্তু তাদের আর টাকা দিতে হবে না বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি তথ্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে মালিক রয়েছেন তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ চার কাছে থাকা যে হজযাত্রীরা রয়েছেন প্রায় 438 জন হজযাত্রী, এই 438 জন হজযাত্রী তিনি ভিসার কোনো আবেদনই করেননি। সেক্ষেত্রে তার যে গাফিলতি, সেই গাফিলতির যে বিষয়টা, সেই বিষয়টা আসলে ধর্ম মন্ত্রণালয় খতিয়ে দেখছে এবং তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি জানেন যে এখন অন্তত 14,000 যে হজযাত্রী, সেই হজযাত্রীর ভিসা এখনো হয়নি। যদিও হজ যে অফিস রয়েছে, হজ অফিসের যিনি পরিচালক জনাব মোহাম্মদ লোকমান হোসেন, তিনি বলছেন যে ধাপে ধাপে এই ভিসাগুলো হয়ে যাবে এবং শতভাগ যাত্রীর ভিসা হবে বলে তিনি আশ্বস্ত করছেন। যদিও আমরা লক্ষ্য করছি যে রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা ছিল অর্থাৎ 438 জন হজযাত্রী, তাদের কোনো ভিসার আবেদন এখন পর্যন্ত করা হয়নি। তো সব মিলিয়ে বেশ একটি শঙ্কা জাগছে যে আসলে শতভাগ যাত্রীর আসলে ভিসা হবে কিনা এবং এই যে অনিয়ম রয়েছে এজেন্সির পক্ষ থেকে, এই অনিয়মগুলো কতটুকু সামাল দিতে পারে ধর্ম মন্ত্রণালয়। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। সৌদি আরবে এবারে 2025 হজ মৌসুমকে সামনে রেখে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হজ পালনের ক্ষেত্রে অনুমতি ছাড়া কেউ মক্কা নগরীতে প্রবেশ করলে বা হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে বহিষ্কারও। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। 2025 সালের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীতে অননুমোদিত প্রবেশ ও হজ পালনের চেষ্টার বিরুদ্ধে অন্যান্যবারের চেয়ে সবচেয়ে বেশি কঠোর অবস্থানে সৌদি আরব। পহেলা জিলকদ অর্থাৎ 29 এপ্রিল থেকে 14 জিলহজ অর্থাৎ 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে নতুন বিধিনিষেধ। অনুমতিপত্র ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা এই ধরনের কাজকে সহায়তা করবেন, যেমন ভিজিট ভিসা দিয়ে কাউকে পাঠানো, আশ্রয় বা পরিবহন সেবা দেবে, তাদেরকেও করা হবে 1 লাখ সৌদি রিয়াল জরিমানা। সৌদি নিরাপত্তা বিভাগ জানিয়েছে একাধিক ব্যক্তিকে সহায়তাকারীর জন্য জরিমানার পরিমাণ অনুপাতে বাড়ানো হবে। এমনকি ব্যবহার করা যানবাহন যদি অভিযুক্ত ব্যক্তির মালিকানাধীন হয় তাহলে সেটি জব্দ করা হবে। আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে বিদেশি বাসিন্দাদের ক্ষেত্রে। অনুমতিপত্র ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি 10 বছরের জন্য সৌদি আরব প্রবেশে দেওয়া হবে নিষেধাজ্ঞা। চলতি বছর হজের জন্য সৌদি নাগরিক এবং বৈধ মুসলিম প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। অনুমোদন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সেটিকে সরাসরি আইন লঙ্ঘন হিসেবে বিবেচনার কথা জানিয়েছে সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারত পাকিস্তান বাগযুদ্ধে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে। আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাশ্মীরে হামলায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে, ছাড় পাবে না একজনও। হামলা পাল্টা হামলার শঙ্কার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব মাদ্রাসা। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে, এমন বিস্ফোরক দাবি করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, হামলার পর ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। আরও বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই মহড়ায় সজোয়া যান ও অত্যাধুনিক রণসরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেন পাকিস্তানি সেনারা। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে ওই যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে।
এদিকে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতীয় বিমান হামলা আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ায় শিশুদের মধ্যে জরুরি সুরক্ষার প্রশিক্ষণও চালানো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চট্টগ্রামের নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। ইনডোর জিমনেশিয়াম আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া বয়সভিত্তিক আর নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি, যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় খাত তৈরি হবে বন্দর নগরীতে। চট্টগ্রাম থেকে সাবির মিথুনের প্রতিবেদন। চিত্রটা সবশেষ বিপিএলের সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে বিসিবি, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট, আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন। বিসিবিও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপ্রয়োজনীয় ফোন কলের চাপে ব্যাহত 999 সেবা। 8 বছরে 6 কোটি কলের 57 অনর্থক। বিরক্তিকর কলারদের ব্লক করে সমাধানের চেষ্টা, প্রয়োজনে জেল জরিমানার পরামর্শ। এবং ভারত পাকিস্তান বাগযুদ্ধে উত্তেজনা তুঙ্গে, মোদী সরকারের দুঃসাহস মোকাবেলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।